হ্যালো ফ্রেন্ড, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি উচ্চ মাধ্যমিকের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বলবো। সেটা হচ্ছে সাম্প্রদায়িক বাটোয়ারা কী, এর মূলনীতি ও প্রেক্ষাপট আলোচনা করো এবং এর প্রতিক্রিয়া কী হয়েছিল। প্রথমে বলি যে তোমরা নোটটা দেখতে পাচ্ছ, ওটা স্ক্রিনশট মেরে নিতে পারো। তাহলে সাম্প্রদায়িক বাটোয়ারাটা কী? 1930 খ্রিস্টাব্দে আইন অমান্য আন্দোলন শুরু হওয়ার আগে রাজনৈতিক দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে উভয় সম্প্রদায়ের বিভেদ স্পষ্ট হয়ে ওঠে। গান্ধীজির নেতৃত্বে 1930 খ্রিস্টাব্দে আইন অমান্য আন্দোলন শুরু হলে খিলাফত আন্দোলনের দুজন নেতা, গান্ধীজির একসময়কার একান্ত অনুরাগী বলে পরিচিত মোহাম্মদ আলী ও শৌকত আলী, আইন অমান্য আন্দোলন থেকে দূরে থাকেন। 1930 খ্রিস্টাব্দে বোম্বাইতে অনুষ্ঠিত সর্বভারতীয় মুসলিম সম্মেলনে মোহাম্মদ আলী ঘোষণা করেন যে কংগ্রেসের আন্দোলন আসলে হিন্দুদের আন্দোলন এবং গান্ধীজির আন্দোলনের মূল উদ্দেশ্য মুসলিম সম্প্রদায়কে হিন্দু মহাসভার উপর নির্ভরশীল করে তোলা। এই পরিস্থিতিতে ব্রিটিশ সরকার 1932 খ্রিস্টাব্দে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করে। এই নীতি অনুযায়ী বিভিন্ন সম্প্রদায়কে আইনসভায় প্রতিনিধিত্ব করার সুযোগ দেয়া হয় এবং পৃথক নির্বাচনের ব্যবস্থাকে মুসলমান সম্প্রদায়ের জন্য তো বটেই, এমনকি দলিত শ্রেণী পর্যন্ত সম্প্রসারিত করা হয়। ভারতের সাম্প্রদায়িক ঐক্য ধ্বংস এবং ব্রিটিশ বিরোধী জাতীয় আন্দোলনকে দুর্বল করার উদ্দেশ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড 1932 খ্রিস্টাব্দে 16ই আগস্ট সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন। এই নীতির দ্বারা এক মুসলিম, শিখ, বৌদ্ধ, অ্যাংলো ইন্ডিয়ান, ভারতীয়, খ্রিস্টান, ইউরোপীয় সম্প্রদায় প্রভৃতি সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়কে পৃথক নির্বাচনের অধিকার দেয়া হয়। 2. হিন্দু সম্প্রদায়কে বর্ণ হিন্দু ও অনগ্রসর হিন্দু এই দুই ভাগে বিভক্ত করে তাদের পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হয়। এবার এটা হলো সাম্প্রদায়িক বাটোয়ারা কী। এবার হচ্ছে এর প্রেক্ষাপট, মানে এটা পটভূমি, এটা প্রেক্ষাপটও দিতে পারে বা পটভূমিও, মানে এটা কেন হয়েছিল। আচ্ছা, গান্ধীজির নেতৃত্বে জাতীয় কংগ্রেস ব্রিটিশ সরকারের বিরুদ্ধে 1930 খ্রিস্টাব্দে আইন অমান্য আন্দোলন শুরু করে। এই সময় ভারতে সাংবিধানিক সংস্কারের বিষয়ে ভারতীয় নেতাদের সঙ্গে আলোচনার উদ্দেশ্যে ব্রিটিশ সরকারের উদ্যোগে পরপর 3টি গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। কংগ্রেস এই ধরনের বৈঠকে আপত্তি করলেও জিন্না, আলী ভ্রাতৃদ্বয়, আব্দুল কাদির, মোহাম্মদ শফি প্রমুখ মুসলিম নেতা এবং বিভিন্ন মুসলিম সংগঠন সরকারের এই উদ্যোগকে সমর্থন করেন। 3টি গোলটেবিল পয়েন্ট করে লিখতে হবে। গোলটেবিল বৈঠক, এটা আলাদা করেও লিখতে পারে, একসঙ্গেও গোলটেবিল বৈঠক হিসাবে লেখা যায়। 1930 খ্রিস্টাব্দে নভেম্বর মাসে প্রথম গোলটেবিল বৈঠকে কংগ্রেস ছাড়া অন্যান্য রাজনৈতিক দল যোগদান করে। বৈঠকে উপস্থিত জিন্না, আগা খা, মোহাম্মদ শফি, মোহাম্মদ আলী, ফজলুল হক প্রমুখ নেতা সাম্প্রদায়িক ভিত্তিতে পৃথক নির্বাচনের দাবি জানান এবং জানিয়ে দেন যে যথার্থভাবে মুসলিমদের স্বার্থ সুরক্ষিত না হলে তারা কোনো সংবিধানই মানবেন না। 1931 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে দ্বিতীয় গোলটেবিল বৈঠকে কংগ্রেস যোগ দিলেও সরকারি প্ররোচনায় মুসলিম লীগ
ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায় নিজেদের সাম্প্রদায়িক স্বার্থ রক্ষার উদ্দেশ্যে অযৌক্তিক সীমাহীন দাবি জানায়। এই বৈঠক ব্যর্থ হয় 1932 খ্রিস্টাব্দের তৃতীয় গোলটেবিল বৈঠকে। কংগ্রেস যোগ না দিয়ে আইন অমান্য আন্দোলনে তীব্রভাবে ঝাঁপিয়ে পড়ে। এই পরিস্থিতিতে ব্রিটিশ সরকার ভারতে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করে। এই ছিল প্রেক্ষাপট। পরে এটার মূলনীতি কী ছিল? 1932 খ্রিস্টাব্দে র্যামসে ম্যাকডোনাল্ড কর্তৃক ঘোষিত সাম্প্রদায়িক বাটোয়ারা নীতির মূল বক্তব্যগুলি হল: এক, স্বার্থ রক্ষা করা। সাম্প্রদায়িক মতবাদে বিশ্বাসীদের একমাত্র লক্ষ্য ছিল নিজ সম্প্রদায়ের স্বার্থ অটুট রাখা। পৃথক নির্বাচন নীতি অনুসরণ করে এই বাটোয়ারাতে মুসলমান, শিখ, ভারতীয়, খ্রিস্টান, অ্যাংলো ইন্ডিয়ান ও নারীদের জন্য আসন সংরক্ষিত হয়। দুই, প্রাদেশিক পরিষদের ক্ষেত্রে প্রযোজ্য। বলা হয় এই বাটোয়ারা কেবলমাত্র প্রাদেশিক পরিষদের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে আসন বণ্টনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তিন, পৃথক নির্বাচনী ব্যবস্থা ও সার্বজনীন ভোটাধিকার। শ্রমিক, বণিক, শিল্পপতি, জমিদার, বিশ্ববিদ্যালয়গুলিকে নির্দিষ্ট আসন ও পৃথক নির্বাচন এলাকায় দান করা হয়। অন্যদিকে সাধারণ নির্বাচনী এলাকায় সকলের ভোটাধিকার নির্দিষ্ট হয়। চার, দলিত হিন্দু সম্প্রদায়ের ভোটাধিকার। হরিজন বা তপশিলি হিন্দু সংখ্যালঘু তপশিলিদের হিন্দু সংখ্যালঘু বলে ঘোষিত হয়। তপশিলিরা, হরিজন বা তপশিলিরা হিন্দু সংখ্যালঘু বলে ঘোষিত হয় এবং তাদের জন্য আসন সংরক্ষিত হয়। পৃথক নির্বাচন ও সাধারণ নির্বাচনী এলাকার জন্য তাদের দুটি ভোটাধিকার দেয়া হয়। এবার এর বিরুদ্ধে কি প্রতিক্রিয়া হয়েছিল? প্রতিক্রিয়া, পরের পয়েন্ট। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতির ঘোষিত হওয়ার পর বিভিন্ন প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। এক, সাম্প্রদায়িক রাজনীতির জন্ম। এই নীতির দ্বারা মুসলমান নেতাদের মধ্যে সাম্প্রদায়িক নীতি জন্ম হয়। লীগের যাবতীয় সাম্প্রদায়িক দাবি দেওয়া এই নীতির মাধ্যমেই নেওয়া হয়। দুই, গান্ধীজির অনশন। কংগ্রেস এই নীতির তীব্র নিন্দা বা প্রতিবাদ করেন। এই নীতির প্রতিবাদে গান্ধীজি 20 সেপ্টেম্বর জারবেদা জেলে আমরণ অনশন শুরু করেন। এই পরিস্থিতিতে গান্ধীজির জীবন রক্ষার বিষয়টি চাপা পড়ে যায় ও কংগ্রেস নেতারা ডক্টর বি.আর. আম্বেদকরের সঙ্গে আলোচনা শুরু করেন। 3, পুনা চুক্তি। তপশিলি নেতা ডক্টর আম্বেদকর এবং অন্যান্য হিন্দুদের পক্ষ থেকে ডক্টর মদনমোহন মালব্যের সঙ্গে আলোচনা করে পুনা চুক্তি 24 সেপ্টেম্বর 1932 খ্রিস্টাব্দে স্বাক্ষর করে। এই চুক্তির দ্বারা এক, হিন্দুদের যৌথ নির্বাচনের নীতি মেনে নেওয়া হয়। দুই, সাম্প্রদায়িক বাটোয়ারার মাধ্যমে তপশিলি সম্প্রদায় কতগুলি আসন পেত তার দ্বিগুণ আসন তাদের জন্য সংরক্ষিত হয়। তিন, গান্ধীজি 26 সেপ্টেম্বর অনশন ভঙ্গ করেন। চার, পৃথক পাকিস্তানের দাবি। এই নীতি ঘোষিত হওয়ার পর মুসলিম লীগের পৃথক পাকিস্তানের দাবি জোরদার হয়ে ওঠে। 1930 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের পাঞ্জাবি মুসলিম ছাত্র চৌধুরী রহমত আলী ও তার অনুগামীরা এখন অথবা কখনো না, অর্থাৎ নাও অর নেভার শীর্ষক
4 পাতার এক পুস্তিকায় ভারতের মুসলিম অধ্যুষিত 5টি প্রদেশ পাঞ্জাব, আফগান প্রদেশ, কাশ্মীর, সিন্ধু এবং বেলুচিস্তান নিয়ে পৃথক পাকিস্তান রাষ্ট্র গঠনের দাবি জানায়। কিছুকাল পর দাবি জানান কিছুকাল পর তিনি অর্থাৎ ওই রহমত আলী পাকিস্তান জাতীয় আন্দোলন শুরু করেন এবং প্রস্তাবিত পাকিস্তান ভূখণ্ডে কয়েকটি প্রচার কেন্দ্র স্থাপন করেন। কিছুকাল পরই 1940 খ্রিস্টাব্দে মুসলিম লীগ লাহোর অধিবেশনে পৃথক পাকিস্তান গঠনের দাবি জানায় এবং পৃথক পাকিস্তান আন্দোলন অতি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। সবশেষে বলা যায় যে ইংরেজ শাসনকালের অন্যতম হাতিয়ার ও বৈশিষ্ট্য ছিল বিভেদ ও শাসন নীতি। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ছিল তারই ফলশ্রুতি। জাতপাতের ভিত্তিতে ভারতের জনগোষ্ঠীকে বিভিন্নভাবে বিভক্ত করে ইংরেজ শাসনকে সুদৃঢ় ও দীর্ঘস্থায়ী করার এটি একটি কৌশলী পদক্ষেপ ছিল বলা যেতে পারে। অর্থাৎ ইংরেজরা ভেবেছিল এর মধ্যে সাম্প্রদায়িক বিভেদ ছড়িয়ে দিলে হয়তো তারা আরও কয়েক বছর এদেশে রাজত্ব করে যাবে, কিন্তু তাদের রাজত্বকাল আর বেশি দিন স্থায়ী হয়নি, তা তো জানাই যায়। কিন্তু ভারত ভাগ হয়ে যায় তাদের এই নীতির দ্বারা। ভারত ভাগ হয়ে পাকিস্তানের জন্ম নেয়। আচ্ছা, আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, বাই। ভালো থেকো, সাবধানে থেকো। অবশ্যই সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন বেলটা অন করে দিও, যাতে আমাদের ভিডিও আপলোড হলেই তো সবার প্রথম তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। তাহলে আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।